হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এসেছি একটু নতুন ভিডিও নিয়ে। সবাইকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং খুব আনন্দের সঙ্গে পুজো কাটছে তোমাদের। তো ওই পুজো কাটার সঙ্গে সঙ্গে, পুজো আনন্দ করার সঙ্গে সঙ্গে প্রত্যেককে বলবো, টার্গেট টেট প্রিপারেশান 2023 10ই ডিসেম্বর যে প্রাইমারি টেট রয়েছে, সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য কিছু সময় হলেও পড়াশোনার সময়টা বের করতে হবে। তাই প্রত্যেককে বলছি, প্রত্যেকে সময় মতো ভিডিওগুলো দেখো এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। ভালো যদি লাগে তাহলে লাইক অবশ্যই করবে। আর সঙ্গে সঙ্গে প্রত্যেকে নোটিফিকেশান অন করে রাখবে, যাতে আমার ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে, তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের বাংলা প্র্যাকটিস সেট 1, এই প্র্যাকটিস সেট 1-এর গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন রয়েছে। তো এই 30টা প্রশ্নে আমাদের এবারের লক্ষ্য 27+ পাওয়ার। তো 30টা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। সিটেটের ধাঁচে এবং বর্তমানের যে টেট 15+15, সেই 30 নম্বরের ধাঁচে প্রশ্নগুলি রয়েছে। তাই প্রত্যেককে বলবো অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখবে, খুব তোমাদের উপকারে আসবে আমি আশা করছি। তাই প্রত্যেককে বলছি অবশ্যই করে ভিডিওটি দেখো। ওকে, চলো চলে যাই ভিডিওতে। প্রথম কোশ্চেন দেখো, প্রথম প্রশ্ন রয়েছে 1 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা ও সাহিত্যের যুগ বিভাগ কয়টি? অর্থাৎ বাংলা ভাষা ও সাহিত্যের কটা ভাগে ভাগ করা হয়েছে? দেখো, এ হচ্ছে 3টি, বি 4টি, সি 5টি, ডি 6টি। দেখো, এখানে বাংলা ভাষা ও সাহিত্যের যুগ বিভাগ, অর্থাৎ বাংলা ভাষা ও সাহিত্যের যুগকে কটি ভাগে ভাগ করা হয়েছে? বন্ধুরা, তোমরা সবাই জানো, আর যদিও না জানো তাহলে জেনে নাও। বাংলা ভাষা ও সাহিত্যের যুগকে প্রধানত 3টে ভাগে ভাগ করা হয়েছে। ওকে, তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর কি হয়ে গেল? 3টি ভাগে ভাগ করা হয়েছে। বাংলা ভাষা ও সাহিত্যের যুগ বিভাগ হলো 3টি। ওকে, চলো বন্ধুরা নেক্সট পরের প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্ন, এক গোষ্ঠীর মধ্যে নিয়ম শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে বলা হয় একটি ড্যাশ। এক গোষ্ঠীর মধ্যে নিয়ম শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে বলা হয় একটি ড্যাশ। দেখো, তাহলে এক গোষ্ঠীর মধ্যে নিয়ম শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জ বলেছে। ধ্বনি মানে কি? আমরা জানি ধ্বনি মানে আমরা যে শব্দগুলো বা যে বর্ণগুলো নিয়ে গঠিত হয় ধ্বনি, সেই ধ্বনির পুঞ্জকে বলা হচ্ছে। অর্থাৎ সেই ধ্বনিগুলো অর্থপূর্ণ যে শব্দ বা অর্থপূর্ণ যে সকল ধ্বনি, সেগুলো একত্রিত হয়ে যে নিয়ম শৃঙ্খলাজাত একটা বিষয় গড়ে উঠছে, সেটাকে কি বলে? দেখো, সেটাকে শব্দ, অর্থ, ভাষা না বর্ণ? দেখো, শব্দ আমরা জানি কতগুলি বর্ণ মিলিত হয়ে শব্দ গঠিত হয় এবং এর নিজের একটা অর্থ থাকে। আর অর্থ তো কোনো বিষয়ের একটা অর্থ। আর ভাষা অর্থাৎ কতগুলো ধ্বনি একত্রিত হয়ে নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে যেটা গড়ে ওঠে, সেটা হলো কি ভাষা। আর বর্ণ আমাদের হচ্ছে কি ধ্বনির লিখিত রূপকে আমরা বর্ণ বলি, তাই তো? তাহলে এখানে সঠিক উত্তরে কি হয়ে গেল? দেখো, সঠিক উত্তরটি কিন্তু এখানে হলো ভাষা। ওকে, দেখো, তাহলে নিয়ম শৃঙ্খলার মধ্যে ধ্বনি পরস্পর গঠিত হয়ে মিলিত হয়ে বা ধ্বনি পুঞ্জকে আমরা বলা হচ্ছে কি ভাষা। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। 3 নম্বর প্রশ্ন, উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ সমূহকে কয়টি প্রধান ভাগে
ভাগ করা যায়। দেখো উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায়। দেখো আমরা শব্দসমূহকে দুটো রকম ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে উৎপত্তি অনুসারে, আর একটা হচ্ছে গঠনগতভাবে, তাই তো। ভাষার শব্দসমূহকে আমরা দুটো ভাগ করে, উৎপত্তি অনুসারে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? তাহলে বন্ধুরা দেখো এখানে এ বলেছে 3টি, বি বলেছে 4টি, সি বলেছে 5টি, ডি বলেছে 6টি। তাহলে কটা ভাগ করতে পারি আমরা? দেখো উৎপত্তি বা উৎস অনুসারে আমরা কিন্তু 5টি ভাগে ভাগ করতে পারি, 5টি ভাগে ভাগ করতে পারি। ওকে, আর গঠন অনুসারে আমরা কটা ভাগ করতে পারি? 3টি ভাগে। গঠন অনুসারে কি 3টি ভাগে? সরল বাক্য, জটিল বাক্য আর যৌগিক বাক্য। ওকে, যে ভাষার বাক্যকে আমরা হচ্ছে কি গঠনভাবে 3টি ভাগে ভাগ করতে পারি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে কি তৈরি হয়? তবে এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে কি তৈরি হয়? এবার দেখো এখানে বলছে ধ্বনির অর্থবোধক সম্মিলন, অর্থাৎ একটা ধ্বনির পাশাপাশি বসে যদি কোনো অর্থ বোঝায়, যদি দেখো এখানে কি হলো, কলম, ক ল ম, তাহলে দেখো কলম অর্থাৎ ক আর ল আর ম তিনটে কি হয়ে গেল, মিলিত হয়ে একটা অর্থবোধক আমরা জানি। তাহলে একটা অর্থবোধক কি তৈরি হচ্ছে? শব্দ তৈরি হচ্ছে। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? শব্দ। ওকে, তাহলে সঠিক উত্তরটা হয়ে গেল আমাদের শব্দ। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। বাংলা বর্ণমালায় অনুনাসিক বর্ণ কয়টি? অনুনাসিক বর্ণ কাকে বলে? তোমরা জানো সবাই। অনুনাসিক বর্ণ অর্থাৎ যে সকল বর্ণগুলো উচ্চারণ ক্ষেত্রে আমাদের নাক দিয়ে বায়ু নিঃসৃত, অর্থাৎ কিছুটা হলেও নাকের উপর একটু প্রেসার পড়ে, সেই সকল বর্ণকে বলা হচ্ছে অনুনাসিক বর্ণ বা নাসিক্য বর্ণ। ওকে, বাংলা বর্ণমালায় অনুনাসিক বর্ণ কয়টি? দেখো বাংলা বর্ণমালায় অনুনাসিক বর্ণ কয়টি বলছে, এখানে বলেছে এ 4টি, বি 5টি, সি 6টি, ডি 7টি। দেখো অনুনাসিক বর্ণ মোট আমাদের বাংলা বর্ণমালায় রয়েছে কটা? 7টা। ওকে, তাহলে অনুনাসিক বর্ণ কয়টি? 7টি। নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম মানে না? অর্থাৎ বাংলা ব্যাকরণের কোন পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম মানে না? এ অব্যয়, বি সর্বনাম, সি ক্রিয়া, ডি বিশেষণ। দেখো বাংলা ব্যাকরণের এখানে কিন্তু অব্যয়টা আমাদের সংস্কৃতের লিঙ্গের নিয়মটা মানে না। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। 7 নম্বর প্রশ্ন, কোন দুটি বর্ণকে অন্তস্থ বর্ণ বলা হয়? এটা বলা হয় হবে, বলা হয়, বলা হয়, বলা হয়। বলা হয়। দেখো কোন দুটি বর্ণকে অন্তস্থ বর্ণ বলা হয়? এ মূর্ধন্য দন্তেস্ব, বি অন্তের্য ব, সি দন্তেন্য মু, ডি অন্তের্য র। এগুলো একটু হসন্ত হয়। ওকে, এখানে দেখো আমরা জানি অন্তস্থ বর্ণ বলা হয় কিন্তু অন্তের্য আর বকে। ওকে, অন্তের্য আর বকে আমরা অন্তস্থ বর্ণ বলে থাকি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। পিদ্দিম ও জনম শব্দ দুটি শব্দ ভাণ্ডারে কোন শব্দের অন্তর্গত? দেখো পিদ্দিম ও জনম শব্দ দুটি শব্দ ভাণ্ডারের কোন শব্দের অন্তর্গত? এ তৎসম শব্দ, বি দেশি শব্দ, সি প্রত্যয়জাত শব্দ, ডি অর্ধ তৎসম শব্দ। দেখো তৎসম মানে কি?
তাহার সমান। তৎসম মানে তাহার সমান, অর্থাৎ সরাসরি যে সকল শব্দগুলি সংস্কৃত থেকে আমাদের বাংলাতে পরিবর্তন হয় সেগুলিকে বলা হচ্ছে কি তৎসম শব্দ। সরি। আর দেশি শব্দ অর্থাৎ আমাদের যে সকল দেশীয় শব্দ আছে সেগুলো হচ্ছে কি দেশি শব্দ। আর অর্ধ তৎসম অর্থাৎ কিছুটা হলেও সংস্কৃতের সমান, অর্থাৎ অর্ধ তৎসম, তৎসমের কিছুটা হলেও মিল থাকে, সেগুলিকে বলা হচ্ছে কি অর্ধ তৎসম। দেখুন এখানে দেখো জনম হয়েছে, মানে জন্ম থেকে জনম, তাহলে এই শব্দ দুটি কি হয়ে গেল প্রদীপ থেকে পিদ্দিম, তাহলে এখানে অর্ধ তৎসম শব্দ। পিদ্দিম ও জনম শব্দ দুটি শব্দভাণ্ডারের অর্ধ তৎসম শব্দ। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন চলে যাব। 9 নম্বর প্রশ্ন দেখো, চাঁদ শব্দটির সমার্থক শব্দ হলো, চাঁদ শব্দটির সমার্থক শব্দ হলো, দেখো কি কি দেওয়া আছে এখানে, এ দেওয়া আছে তপন, বি ইন্দু, সি গগন, ডি অন্তরিক। দেখো চাঁদ শব্দটির সমার্থক শব্দ কিন্তু এখানে হলো কি ইন্দু। ওকে, দেখো তপন আমরা জানি এটা হচ্ছে সূর্য, সূর্যের সমার্থক শব্দ হচ্ছে তপন। গগন এটা হচ্ছে আকাশ, আর অন্তরিক মানে সমুদ্র। ওকে, তো চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। 10 নম্বর প্রশ্ন, ব্যাকরণের রূপতত্ত্ব অংশে আলোচিত লকার হবে, এটা হচ্ছে আলোচিত। ওকে, আলোচিত হয় ব্যাকরণ রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব যেগুলো আমরা জানি। দেখো এ বলেছে বাক্য প্রকরণ, বাগধারা। বি বলেছে বর্ণ, সন্ধি, নত্যবিধান, সত্যবিধান ইত্যাদি। সি বলেছে শব্দ প্রকরণ, পদ প্রকরণ, লিঙ্গ বচন, শব্দরূপ ইত্যাদি। আর ডি বলেছে কোনোটি না। দেখো এখানে রূপতত্ত্বে আলোচিত অংশ কিন্তু শব্দ প্রকরণ, পদপ্রকরণ, লিঙ্গ বচন, শব্দরূপ, এগুলি হচ্ছে রূপতত্ত্বে অংশে আলোচিত হয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি গেল সি, শব্দ প্রকরণ, পদ প্রকরণ, লিঙ্গ বচন, শব্দরূপ ইত্যাদি রূপতত্ত্বে অংশে আলোচিত হয়। আর বর্ণ, সন্ধি, নত্যবিধান, সত্যবিধান এটা হচ্ছে কি আমাদের বর্ণতত্ত্ব। ওকে, তো চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। নেক্সট, বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি? দেখো বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি, এটা তোমরা অবশ্যই সবাই জানো। বাংলা বর্ণমালায় দেখো আমাদের বাংলা বর্ণমালায় কটা বর্ণ রয়েছে, মোট ব্যঞ্জন বর্ণ বলেছে এখানে কিন্তু। দেখো আমরা জানি 11টি হচ্ছে স্বরবর্ণ রয়েছে, 11টি হচ্ছে স্বরবর্ণ, তাই তো? স্বরবর্ণ রয়েছে আমাদের 11টি। আর ব্যঞ্জনবর্ণ কতগুলি রয়েছে তোমরা সবাই জানো, ব্যঞ্জনবর্ণ কিন্তু আমাদের 39টি ব্যঞ্জনবর্ণ রয়েছে। তাহলে মোট কতগুলি বর্ণমালায় মোট বর্ণ কত হয়ে গেল, কত 50টি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। বাংলার মূল বিভক্তির সংখ্যা কয়টি? বাংলার মূল বিভক্তির সংখ্যা কয়টি? এ বলেছে কি 12টি, বি 7টি, ডি সি 8টি, ডি 5টি। তাহলে বাংলা বর্ণমালায় বিভক্তির সংখ্যা হলো কি 7টি বিভক্তি রয়েছে। ওকে, তো নেক্সট পরের প্রশ্নে চলে যাব। 13, শরীর থেকে শরীল হলো, দেখো এই যে আমাদের সমীভবন, বিষমীভবন, বিপর্যাস, স্বরসঙ্গতি, স্বরভক্তি, বিপ্রকর্ষ যেগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদেরকে খুবই ভালো করে আয়ত্ত করতে হবে, কারণ এই যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা প্রশ্ন খুবই আসে। তাই প্রত্যেকে বলবো এই চ্যাপ্টারটা অবশ্যই প্রত্যেকে কিন্তু ভালো করে মুখস্থ করবে এবং
যে নিয়মগুলো সেগুলো ভালো করে তোমরা দেখে রাখবে। দেখো শরীর থেকে শরীর বলেছে কি বিষমী ভ্রমণের উদাহরণ, বিপর্যয়ের উদাহরণ, স্বরসঙ্গীতের উদাহরণ কোনোটি না। দেখো শরীর থেকে শরীর এটা কিন্তু হয়ে গেল কি বিষমী ভবনের উদাহরণ। ওকে, শরীর থেকে শরীর বিষমী ভবনের উদাহরণ। এখানে দেখো একটা কিন্তু পুরোপুরি বর্ণ উঠে নতুন একটা বর্ণ যুক্ত হয়ে যে শব্দটা রয়েছে শব্দটির একটা পূর্ণাঙ্গ পরিবর্তন হচ্ছে এখানে। ওকে, তো শরীর থেকে শরীর হয়ে গেল কি বিষম ভবনের উদাহরণ। পরবর্তী প্রশ্নে 14 প্রশ্ন কি বলেছে, বাংলা বর্ণমালায় মাত্রাহীন স্বরবর্ণের সংখ্যা কয়টি? বাংলা বর্ণমালায় মাত্রাহীন স্বরবর্ণ বলেছে। দেখো বন্ধুরা ভালো করে একটা বুঝতে হবে, মাত্রাহীন স্বরবর্ণ, তাহলে আমরা জানি স্বরবর্ণ কটা একটু আগে পড়লাম যে 11টি স্বরবর্ণ রয়েছে, আর এর মধ্যে মাত্রাহীন সংখ্যা কটা? মাত্রাহীন সংখ্যা কিন্তু আমাদের 4টি মাত্রাহীন সংখ্যা আছে এবং 5টি হচ্ছে মাত্রা যুক্ত। ওকে, আর ব্যঞ্জন বর্ণেতে 6টি মাত্রাহীন বর্ণ কিন্তু রয়েছে। তাহলে বাংলা বর্ণমালায় মোট কটি মাত্রাহীন বর্ণের সংখ্যা রয়েছে? তাহলে বাংলা বর্ণমালায় মোট কতগুলি মাত্রাহীন বর্ণের সংখ্যা রয়েছে? তাহলে দেখো আমরা দেখলাম যে স্বরবর্ণে রয়েছে কটা? 4টে, আর ব্যঞ্জন বর্ণে কি বললাম? 6টা। ব্যঞ্জন বর্ণে 6টা, তাহলে মোট কতগুলি হয়ে গেল? মোট হয়ে গেল আমাদের 10টা। ওকে, 10টা। নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তন করেন কে? বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তন করেন কে? প্যারীচাঁদ মিত্র, বি গিরিশচন্দ্র সেন, সি প্রমোদ চৌধুরী, ডি রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তন কিন্তু করেন প্রমোদ চৌধুরী। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। কোনো বিষয় বারবার পড়ে শেখাকে কি বলে? কোনো বিষয় বারবার পড়ে শেখাকে কি বলে? অবিরাম পদ্ধতি, আবৃত্তি পদ্ধতি, মুখস্থ পদ্ধতি, সমগ্র পদ্ধতি। দেখো কোনটা আমরা বারবার পড়ি? মূলত কবিতাটা আমরা বারবার পড়ে পড়ে মুখস্থ করি। তাহলে এই বারবার পড়ে শেখাকে আমরা কি বলে থাকি? আবৃত্তি পদ্ধতি। ওকে, পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, পড়াবার পর একজন শিক্ষকের কি করা উচিত? পড়াবার পর অর্থাৎ পড়ানো হয়ে গেছে, একজন শিক্ষক, দেখো প্যাডাগজিতে চলে এসেছি আমরা। পড়াবার পর একজন শিক্ষক কি করবে? তার মূলত কি করা উচিত? যে অধ্যায়টা পড়াচ্ছিল বা যে অংশটি শিক্ষক মহাশয় পড়াচ্ছিলেন, পড়ানো শেষ হয়ে গেছে, তাহলে তিনি কি করবেন? পাঠ্য বিষয় থেকে প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করবেন বা জিজ্ঞাসা করা, বি অনুশীলনী থেকে প্রশ্ন উত্তর বলে দেওয়া, সি তারা লিখুক বা না লিখুক ছেড়ে দেওয়া, ডি ছাত্ররা কতটা বুঝেছে তা পরীক্ষা করা। দেখো এখানে কিন্তু ছাত্ররা কতটা বুঝেছে তা পরীক্ষা করা, পরীক্ষা করতে পারে না করতে পারে, তারা লিখুক বা না লিখুক ছেড়ে দেওয়া, অর্থাৎ না এটা একদম পরে হবে না। অনুশীলনী থেকে প্রশ্ন উত্তর বলে দেওয়া, আর পাঠ্য বিষয় থেকে প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করা। পাঠ্য বিষয় থেকে প্রশ্ন উত্তর, দেখো এখানে অনুশীলনী যেটা রয়েছে, পাঠ শেষ হয়ে গেলে শিক্ষকের কিন্তু অনুশীলনী থেকে প্রশ্ন উত্তরটাকে বলে দিতে হবে, যে কি প্রশ্ন আছে আর কি উত্তরগুলো আছে তার হবে সেগুলি বলে দিতে হবে। ওকে, তাহলে পড়াবার পর একজন শিক্ষক অবশ্যই অনুশীলনী থেকে প্রশ্ন উত্তরগুলি বলে দেবে। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্নে চলে এলাম। দেখো একটি পাঠ শুরু করার সময় শিক্ষক মহাশয় কোন পদ্ধতি অবলম্বন করবেন? কোন পদ্ধতি অবলম্বন করবেন? বক্তৃতা পদ্ধতি, অর্থাৎ পড়ানোর শুরুতে তিনি একটু লেকচার দেবেন, বক্তৃতা দেবেন, তারপর পড়ানো শুরু করবেন। বি প্রশ্ন করা পদ্ধতি, অর্থাৎ তিনি ক্লাসে গিয়ে ছেলে মেয়েদেরকে প্রশ্ন করতে পারেন। সি উদাহরণ সহ বোঝানো, অর্থাৎ কোনো যে বিষয়টা যে টপিকটা তিনি আলোচনা করবেন সেটা উদাহরণ দেবেন আগে।
তারপরে বোঝাবেন, তারপর বর্ণনা করা, অর্থাৎ সমস্ত বিষয় সম্পর্কে বর্ণনা করবে। দেখো প্রথমেই কিন্তু শিক্ষক মহাশয়ের শিশুদের মনকে আকর্ষণ করতে হবে। দেখো অনেক শিশুরা বিভিন্নভাবে অন্যমনস্ক হয়ে থাকে, তাদেরকে আগে মনোযোগী করতে তুলতে হবে। বক্তৃতা পদ্ধতিতে কিন্তু মনোযোগী তিনি করতে পারবেন না। দেখো বর্ণনা করে এখানে মনোযোগী করতে পারবেন না, আর উদাহরণ দিয়েও মনোযোগী করতে পারবেন না। অর্থাৎ শিশুকে সক্রিয় করে তুলতে হবে। সক্রিয় করে তুলতে গেলে শিশুকে প্রশ্ন করতে হবে, অর্থাৎ প্রশ্ন করার পরে যখন প্রশ্ন করবে তখন কিন্তু শিশু সক্রিয় হয়ে উঠবে। অর্থাৎ পাঠ শুরু করার আগে শিক্ষক মহাশয়কে যে বিষয়টা পাঠ করবে বা অন্যান্য তার রিলেটেড বিষয়বস্তুগুলো নিয়ে প্রশ্ন করতে হবে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। শিশুদের কলধ্বনি বা ব্যাবলিং কখন শুরু হয়? শিশুদের কলধ্বনি বা ব্যাবলিং, দেখো ব্যাবলিংটা কি আগে জানতে হবে। কলধ্বনি বা ব্যাবলিং অর্থাৎ শিশুরা যখন ছোট থাকে তখন তারা একটা কথা বলার আগে একটা তাদের মুখ থেকে একটা আওয়াজ আসে, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে কি কলধ্বনি বা ব্যাবলিং। সেটা কত বছর বা কত মাস বয়স হয়? দেখো 6 মাস বয়সে হয়, না 8 মাস বয়সে, 3 মাস বয়সে, 5 মাস বয়সে। দেখো শিশুরা কিন্তু এই 6 মাস থেকে 8 মাস বা 6 মাস বয়সে কলধ্বনি অর্থাৎ ব্যাবলিংটা তাদের শুরু হয়। অর্থাৎ তারা তখন থেকে প্রথমে কুই কুই করে করতে থাকে একটা কথা বলার জন্য। ওকে, তাহলে এখানে উত্তর কি হয়ে গেল? 6 মাস বয়সে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। 20 নম্বর প্রশ্ন দেখো, পাঠ পরিকল্পনা রচিত হবে কিসের ভিত্তিতে? পাঠ পরিকল্পনা রচিত হবে কিসের ভিত্তিতে? এ বয়সের ভিত্তিতে, বি ছাত্র সংখ্যার ভিত্তিতে, সি দর্শনের ভিত্তিতে, ডি শিক্ষার রুচি মনন ও চিন্তনের ভিত্তিতে। দেখো বলেছে কি পাঠ পরিকল্পনা কিভাবে রচিত হবে? তাহলে পাঠ পরিকল্পনা বয়সের ভিত্তিতে হবে, না ছাত্র সংখ্যার ভিত্তিতে হবে, না দর্শনের ভিত্তিতে হবে, না শিক্ষার রুচি মনন ও চিন্তনের ভিত্তিতে হবে? দেখো সবসময় কিন্তু পাঠ পরিকল্পনা রচিত করতে হবে শিক্ষার্থীর রুচি মনন ও চিন্তনের ভিত্তিতে। শিক্ষার্থীর রুচি অর্থাৎ শিক্ষার্থীর যে পরিকল্পনা করা যায় সেই শিক্ষার্থীর উপর কতটা গ্রহণযোগ্য, হ্যাঁ, সেটা আগে ভাবতে হবে এবং তারপর কিন্তু পাঠ পরিকল্পনা রচনা করতে হবে। ওকে, তাহলে এখানে উত্তর কি হলো? দেখো উত্তর হয়ে গেল ডিটা, অর্থাৎ শিক্ষার্থীর রুচি ও মননের ভিত্তিতে কিন্তু এখানে শিক্ষার্থীর শিক্ষক মহাশয়ের পাঠ পরিকল্পনা রচনা করতে হবে। ওকে, নেক্সট পরবর্তী চলে যাব। 21 নম্বর প্রশ্নে, ভাষার অসঙ্গতি আছে এমন শিক্ষার্থীকে শিক্ষক কি করবেন? দেখো ভাষার ক্ষেত্রে অসঙ্গতি অর্থাৎ শিশুটি ঠিকঠাকভাবে ভাষা প্রয়োগ করতে পারে না, তেমনি অসঙ্গতি আছে শিক্ষার্থী। শিক্ষক মহাশয় কি করবে? সবসময় সহজ ও স্পষ্ট নির্দেশ দেবেন, মাঝে মাঝে একটু 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 হবে একটু 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 অস্পষ্ট নির্দেশ দেবেন, সবসময় অস্পষ্ট নির্দেশ দেবেন, না কেবলমাত্র লিখিত নির্দেশ দেবেন? দেখো ভাষার অসঙ্গতি আছে এমনি শিক্ষার্থীকে কিন্তু সবসময় সহজ এবং স্পষ্ট নির্দেশ দিতে। এখানে অস্পষ্ট নির্দেশ দিলে কিন্তু সে বুঝতে পারবে না। সস্পষ্ট সবসময় অস্পষ্ট একদম কখনো দেওয়া যাবে না, আর লিখিতভাবে দিলেও সে কিছু কিন্তু বুঝতে পারবে না সহজে। তাহলে সবসময় তাকে কিন্তু সবসময় সহজ ও স্পষ্ট নির্দেশ দিতে হবে ভাষার অসঙ্গতি যে শিক্ষার্থীদের আছে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন কি বলছে? ভাষার উদ্দেশ্য হলো, ভাষার উদ্দেশ্য কি? এ বলেছে সাহিত্যের সৌন্দর্যকে নষ্ট করে, বি সাহিত্য পাঠের পথকে সুগম করে, সি শিক্ষার্থীদের সাহিত্য পাঠে নিরুৎসাহিত করা, আর ডি শুধু ব্যাকরণ শিক্ষা দেওয়া। শুধু ব্যাকরণ শিক্ষা তো দেওয়া যাবে না, ভাষার উদ্দেশ্য শিক্ষার্থীদের সাহিত্য পাঠে নিরুৎসাহিত করা যাবে না, উৎসাহী করতে হবে। সাহিত্যের সৌন্দর্যকে নষ্ট করে না ভাষার উদ্দেশ্য,
ভাষার উদ্দেশ্য তাহলে কি হয়ে গেল দেখো, সাহিত্যে পাঠের পথকে সুগম করা, অর্থাৎ ভাষার উদ্দেশ্য হলো সাহিত্য পাঠের পথকে সুগম করা। ওকে, পরবর্তী প্রশ্ন 23 নম্বর প্রশ্ন চলে এসেছি। ব্যাকরণের নিয়মাবলীর উপর জোর দেওয়া হয় যে পদ্ধতিতে। দেখো, ব্যাকরণের নিয়মাবলীর উপর জোর দেওয়া হয় কোন পদ্ধতিতে, তোমরা এটা সবাই জানো এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এইটা মাথায় রাখতে হবে। ওকে, দেখো, ব্যাকরণের নিয়মাবলীর উপর জোর দেওয়া হয় কিন্তু আরোহী পদ্ধতির উপর না, অবরোহী পদ্ধতির উপর না, সূত্র পদ্ধতি না, বিলেষণ পদ্ধতি। দেখো, এখানে কিন্তু সবসময় মনে রাখবে যে ব্যাকরণের নিয়মাবলীর উপর জোর দেওয়া হয় কিন্তু অবরোহী পদ্ধতিতে। ওকে, অবরোহী পদ্ধতিতে ব্যাকরণের নিয়মাবলীর উপর জোর দেওয়া হয়। আর যদি বলা হয় যে ব্যাকরণ শিক্ষার সর্বোত্তম পদ্ধতি কোনটি, কিন্তু সেটাই হবে কি, আরোহী পদ্ধতি। ওকে, নেক্সট পর প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, ভাষার মৌলিক ভিত্তি কয়টি? ভাষার মৌলিক ভিত্তি কয়টি? এ 3টি, বি 4টি, সি 5টি, ডি 6টি। ভাষার মৌলিক ভিত্তি কিন্তু 3টি। ওকে, ভাষার মৌলিক ভিত্তি 3টি। ওকে, পরের প্রশ্ন 25 নম্বরের প্রশ্ন, শিক্ষণের ক্ষেত্রে শিক্ষকের ভাষা প্রয়োগ কেমন হবে? দেখো, শিক্ষণের ক্ষেত্রে শিক্ষকের ভাষা প্রয়োগ, তিনি কেমন ভাষা প্রয়োগ করবে? এ সহজ ভাষা, হ্যাঁ সহজ ভাষা তো প্রয়োগ করতেই হবে অবশ্যই। বি কঠিন ভাষা, না কঠিন ভাষা প্রয়োগ করা যাবেই না। ডি গুরুগম্ভীর শব্দ প্রয়োগ, গুরুগম্ভীর শব্দ প্রয়োগ একদম না। সি হচ্ছে কি ব্যাকরণ সম্মত সহজ সরল ভাষা প্রয়োগ, অর্থাৎ সহজ সরল ভাষা প্রয়োগ করতে হবে, কিন্তু সেটা কি হবে, যে ব্যাকরণ সম্মত হতে হবে, ব্যাকরণ সম্মত সহজ সরল ভাষা প্রয়োগ করতে হবে। ওকে, পরের প্রশ্ন চলে যাব। দেখো 26 নম্বর প্রশ্ন, একজন শিক্ষক এটা লক্ষ্য করলেন যে তার ক্লাসে একটি শিশুর ভাষা বুঝতে এবং পড়তে অসুবিধা হচ্ছে। শিক্ষক মহাশয় লক্ষ্য করলেন যে তার ক্লাসে একটা শিশু, সে ভাষা ঠিকঠাক বুঝতে পারছে না আর পড়তে পারছে না। এটি যে বিষয়ে লক্ষণ হতে পারে, তাহলে এটি কি বিষয়? দেখো, ভাষা যখন শিশু বুঝতে না পারে, পড়তে না পারে, তখন তাকে কিন্তু আমরা একদম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কি বলি আমরা, ডিসলেক্সিয়া। ভাষা যখন পড়তে আর বুঝতে না পারে তখন কিন্তু সেটা ডিসলেক্সিয়া সমস্যা। ওকে, আর ডিসক্যালকুলিয়া, দেখো এ আছে ডিসক্যালকুলিয়া, এটা কিন্তু ডিসক্যালকুলিয়া কি হচ্ছে, গণনার ক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে ডিসক্যালকুলিয়া হয়। ওকে, আর ডিসগ্রাফিয়া, অর্থাৎ এটা হচ্ছে কি লেখার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তখন এটা হলো কি ডিসগ্রাফিয়া, তখন তাকে বলে ডিসগ্রাফিয়া। নেক্সট পরের প্রশ্নে চলে যাব। 27 নম্বর প্রশ্ন, আপনি বিশ্বাস করেন যে মনুষ্য জাতি ভাষা অর্জনের সক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করেন, অর্থাৎ মনুষ্য জাতি ভাষা অর্জনের সক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করেন। এটি 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 কোন তত্ত্বের সঙ্গে সংযুক্ত? এটি কোন ধারণার তত্ত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ? এ বলেছে অপারেন্ট কন্ডিশনিং, বি জন্মবাদ, সি ভাষা অধিগ্রহণ, ডি শক্তি বৃদ্ধি। দেখো, আপনি বিশ্বাস করেন যে মনুষ্য জাতি ভাষা অর্জনের সক্ষমতা নিয়ে জন্মায়, অর্থাৎ তোমরা জানো LAD চমস্কি বলেছিলেন যে মানুষ ভাষা অর্জনের সক্ষমতা নিয়ে জন্ম, অর্থাৎ তার মাথায় আগে থেকে ল্যাড নামক একটা যন্ত্র ফিট করা থাকে, তাই তো? দেখো, অর্থাৎ ভাষা অধিগ্রহণ যন্ত্র, এটা হচ্ছে কি ভাষা অধিগ্রহণ যন্ত্র। সঠিক উত্তর কি হয়ে গেল, ভাষা অধিগ্রহণ যন্ত্র তত্ত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ওকে, যেটাকে আমরা বলে থাকি ল্যাড। নেক্সট পরের প্রশ্ন চলে যাব। 28 নম্বর প্রশ্ন, ভাষার ক্লাসরুমে নিম্নলিখিত কোন বিষয়টিকে আপনি খাঁটি উপকরণ হিসেবে মনে করেন? দেখো, ভাষার ক্লাসরুম, যে ক্লাসরুমে ভাষা নিয়ে পড়ানো হচ্ছে, লিখিত কোনো বিষয়টিকে আপনি খাঁটি উপকরণ হিসেবে নিম্নলিখিত, অর্থাৎ নিচের
কোন উপকরণটি খাঁটি উপকরণ হিসেবে মনে করেন? দেখো পাঠ্য বই হতে পারে, কাজের বই কাজের বই বলে এমন কিছু নেই, ব্ল্যাকবোর্ড হতে পারে, সংবাদপত্র সংবাদপত্র তো ক্লাসরুমের মধ্যে কোনো এফেক্ট নেই। অর্থাৎ এখানে দেখো পাঠ্য বই আর ব্ল্যাকবোর্ড খাঁটি উপকরণ নাও হতে পারে, কিন্তু দেখো এখানে যখন বিষয়টিকে আপনি ক্লাসরুমের মধ্যে পড়াচ্ছেন সেই সময় কিন্তু এখানে যে অপশনগুলি দেওয়া আছে এর মধ্যে সব থেকে সর্বোৎকৃষ্ট উপায় বা সর্বোৎকৃষ্ট উপকরণ হচ্ছে কি পাঠ্য বই। ওকে, নেক্সট 29 নম্বর প্রশ্ন, আদিম এবং অকৃত্রিম একটি শিক্ষা উপকরণ হলো। আদিম এবং অকৃত্রিম শিক্ষা উপকরণ, আদিম আর অকৃত্রিম, তো অর্থাৎ আদিম মানে আগাগোড়াই থেকে যে শিক্ষা উপকরণ হয়ে আসছে। দেখো ব্ল্যাকবোর্ড, হ্যাঁ ব্ল্যাকবোর্ড তো আদিম থেকেই হয়ে আসছে, কিন্তু আগে অনেক আগে তখন কিন্তু ব্ল্যাকবোর্ড ছিল না। চক, বই, চার্ট, দেখো বই কিন্তু আদিম এবং অকৃত্রিম, অর্থাৎ বই কিন্তু সেই আদিম সময় থেকে কিন্তু আমাদের অকৃত্রিম উপকরণ হিসেবে চলে আসছে। ওকে, নেক্সট পরেরটা, পুস্তক কি? এ মানব জাতির চিন্তাধারার বিবরণ, বি বিশেষ মানুষের চিন্তাধারার বিবরণ, সি বিশেষ জাতির চিন্তাধারার বিবরণ, ডি কোনো জাতির চিন্তাধারার বিবরণ। দেখো পুস্তক কোনো জাতির চিন্তাধারা একদম তো হবেই না, বিশেষ জাতি চিন্তাধারা, বিশেষ জাতি না, বিশেষ মানুষের চিন্তাধারা, শুধুমাত্র মানুষের চিন্তাধারায় কিন্তু পাঠ্যপুস্তক গড়ে ওঠেনি, তাহলে মানব জাতির চিন্তাধারার বিবরণের উপর কিন্তু পাঠ্যপুস্তক গড়ে উঠেছে। ওকে, পুস্তক কিন্তু মানব জাতির চিন্তাধারার উপর ভিত্তি করে গড়ে ওঠে, অর্থাৎ পুস্তক হলো মানব জাতির চিন্তাধারার বিবরণ। ওকে বন্ধুরা, তাহলে এই 30টি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, যেগুলি তোমাদের আপকামিং যে টেট 2023 10 ডিসেম্বর, আশা করছি খুবই কাজে লাগবে। প্রত্যেককে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, সঙ্গে সঙ্গে একটা শেয়ার অবশ্যই করে দাও, কারণ যারা নতুন বিশেষ করে জীবনের প্রথম এই পরীক্ষাটি দিচ্ছে তো তাদের জন্য খুবই হেল্পফুল হবে। এবং পরপর আমি সমস্ত সিলেবাস অনুযায়ী ডিসকাস করে সম্পূর্ণ বিষয়টা পরপর ভিডিও আমি আনবো, তাই প্রত্যেকে বলছি প্রত্যেকে আমার সঙ্গে জুড়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশান বটনটি অন করে অবশ্যই রাখবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম প্রতিনিয়ত প্রশ্ন পত্র বা প্রশ্ন প্র্যাকটিস সেট অবশ্যই প্রতিদিন তোমরা পেয়ে যাবে, তাই প্রত্যেককে বলবো অবশ্যই করে জুড়ে থাকো। প্রত্যেকে ধন্যবাদ।